টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জুমার জামায়াতে দেশ বিদেশের লাখো মুসল্লির ঢল। সারা দেশের সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি, রংপুরে নিহত 5, কুষ্টিয়ায় ট্রাক চাপায় মৃত্যু অটোরিকশার 2 যাত্রী। সামনের বর্ষা, জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না চট্টগ্রামবাসী। বিগত সরকারের লুটপাটের কারণে মিলছে না প্রকল্পের সুফল। কাল থেকে বন্ধ হচ্ছে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ। আজ ছিল মৌসুমের শেষ যাত্রার সময় বাড়ানোর দাবি। আমন্ত্রণ 23 জনপদ সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। টঙ্গীর তুরাগ পাড়ে দেশের সবচেয়ে বড় জুমার নামাজে লাখো মুসল্লির ঢল। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে জুমায় ইমামতি করেন মাওলানা জুবায়ের। 3 পর্বে ইজতেমার প্রথম ধাপে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের 72টি দেশ থেকে আসা মুসল্লিরা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের ঢল। শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হবে দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। এই নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। পথ চলতে নানা ভুল ভ্রান্তির ক্ষমা প্রার্থনা হবে মোনাজাত অংশে। অংশ নেবেন লাখো মুসল্লি। এর আগে সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূর দূরান্তের মুসল্লিরা। এ সময় ইসলামের দাওয়াত প্রচারের পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তারা। ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো, খবরের কথা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম তারা একের পর এক মূল্যবান নসিহত পেশ করতেছেন এবং আমরা তাদের উপদেশ থেকে আমরা মুনাফা অর্জন করতেছি। বয়ানে ছিল যে আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতের বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। জীবন পরিচালনা করার যে আখিরাতে কিভাবে লাভবান হতে পারি আমরা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাওলানা জুবায়ের পন্থীরা এবারের ইজতেমা 2 পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। এবার আমি 4বার আসছি, এই 4বারের মতো এবার খুব একটা শান্তি। সুশৃঙ্খলভাবে যেভাবে ধর্মপ্রাণ মুসলমান আয়েশা এই কাজটা বিশ্ব ইজতেমা সফল করতে পারে, এই জন্য আলহামদুলিল্লাহ সরকারও আমাদেরকে, বর্তমান যে সরকার, সুন্দর আমাদের পরিবেশ একটা তৈরি করেছেন। প্রত্যেক খিত্তা এবং প্রত্যেক জায়গায় তশকিল হইতেছে, আমল হইতেছে যে কিভাবে আমরা তশকিল করে চিল্লায় পাঠাবো। অনেক লোক যখন 64 জেলায় একসাথে হয় তখন অনেক গাদাগাদি হয়, অনেক হয়, ঝামেলা হয়। এই কারণে হুজুরদের নির্দেশে যে ইজতেমা 2 ভাগ করা হয়েছে, এই কারণে আলহামদুলিল্লাহ এখন কোনো ঝামেলা হচ্ছে না। লোকজন ভালোভাবে যা আশা করতে পারছে। জুম্মার নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করেছেন মুসল্লিরা। এছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, গাজীপুর। সারা দেশে ঘন কুয়াশায় সকাল থেকে সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। রংপুরে আলাদা 3 সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 11 জন আহত হন। এছাড়া কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও চাঁদপুরে আলাদা দুর্ঘটনায় সড়কে মৃত্যু হয়েছে 7 জনের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘন কুয়াশায় রংপুরে আলাদা 3 সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু ও 11 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল 8:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী 3 চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আর নগরীর নজিরহাট এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী ও বরদরগা বাজারে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওনার আজকে মিটিং ছিল রংপুরে। সকালে আসার পথে উনি সিএনজিতে করে আসছিলেন। রংপুর 7 মাথায় ঢাকা থেকে আগত বাস এবং সিএনজির সংঘর্ষে উনি ঘটনাস্থলে মারা যান। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন।
পুলিশ জানায় সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পাথর বোঝাই 10 টাকার ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক সহ তানিয়া খাতুন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত 3 জনকে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শুক্রবার ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুংলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই রাকিব নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহের শিগারকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2, বগুড়ায় 2 ট্রাকের সংঘর্ষে 1 এবং চাঁদপুরে মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সামনে বর্ষাতেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর। শুক্রবার জলাবদ্ধতা নিরসনে খাল নালা খনন ও পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন শেষে এমন আশঙ্কার কথা জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ, অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পের জন্য 21টি খাল পরিষ্কারের জন্য এই বছর 10 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টার সঙ্গে ছিলেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। তিনি বলেন, বিগত সরকারি লুটপাটের কারণে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় সুফল পাচ্ছে না নগরবাসী। আমরা মনে করি যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি, জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো বলে আমরা আশা করছি। এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি, যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়, এই বর্ষার পরের বর্ষার আগে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। কিন্তু এই বর্ষাটা যেন আগের কোনো অবস্থার কাছাকাছি না থাকে, যেন তার থেকে অনেক পানিবদ্ধতা, জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয়, সেটার জন্য। কাল থেকে বন্ধ হচ্ছে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ। শুক্রবার ছিল মৌসুমের শেষ দিন। আগামী 9 মাস বন্ধ থাকবে সেন্ট মার্টিন ভ্রমণ। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দ্বীপের বাসিন্দা পর্যটন ব্যবসায়ীদের দাবি সময় বাড়ানোর। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। আকাশে উঠছে গাংচিল, নিচে সমুদ্রের নীল জলরাশির নজর কাড়া সৌন্দর্য। একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে বেলাভূমিতে। সেন্ট মার্টিনের নয়নাভিরাম এমন দৃশ্য আগামী 9 মাস দেখার সুযোগ পাচ্ছেন না পর্যটকরা। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত ছিল পর্যটকদের জন্য। তবে চলতি মৌসুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক সীমিতকরণ সহ পরিবেশ রক্ষায় নানা বিধিনিষেধ জারি করা হয় দ্বীপটি ভ্রমণে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয়, ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 9 মাস বন্ধ থাকবে দ্বীপ ভ্রমণ। নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত শুরু হলেও করা যাবে না রাত্রি যাপন। ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক 2000 করে পর্যটক যাতায়াত করতে পারবেন সেখানে। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যেখানে আমাদের হোটেল 5 মাস খোলা থাকে, 4 মাস খোলা থাকে, আমাদের যে ব্যবসা হয় এবার তো 2 মাস, আমরা বিশাল ক্ষতির সম্মুখীন। শুধু আমরা আমাদের হোটেলের চিন্তা করতেছি না, ওখানে যে 10,000 লোকের বসবাস তাদের চিন্তাও আমরা করতেছি। সেন্ট মার্টিনগামী সবগুলো জাহাজ 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সরকারের যে সিদ্ধান্ত ছিল 31 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলবে, তো এখন পর্যন্ত সরকার এই নির্দেশনায় বহাল আছে, নতুন করে কোনো নির্দেশনা আসেনি। তার মানে হচ্ছে যে আগামী 1 তারিখ থেকে সেন্ট মার্টিনগামী সকল জাহাজ বন্ধ থাকবে। এদিকে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন উচ্চ আদালতে একটি রিট করেছেন। 28 জানুয়ারি দিন ধার্য থাকলেও হয়নি রিটের শুনানি। আদালত শুনানির জন্য 4 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।
7 দফা দাবিতে আজও অনশনের তিতুমির কলেজের শিক্ষার্থীরা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, কি বলছেন শিক্ষার্থীরা? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ জানা, যেমনটি আপনি বলছিলেন এই মুহূর্তে আমি আছি মহাখালীতে সরকারি তিতুমির কলেজ প্রাঙ্গণে, যেখানে সরকারি তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের এখন এই মুহূর্তে গণ আমরণ অনশন কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদের জানিয়েছে, এবং এতে করে তারা সড়কে অবস্থান নেওয়ার কারণে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে, এতে করে যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে আমরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে আছেন। এর মধ্যে একজন আমরা কথা বলবো আমিনুল ইসলাম, যিনি এর আগেও। নাহিদ, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা প্রশমনে স্থানীয়দের সঙ্গে একের পর এক সভা সমাবেশ করে বাংলাদেশিদের সচেতন করেছে বিজিবি, কিন্তু হুটহাট বিএসএফ এর গুলিতে তা আরও উস্কে দেয়। সবশেষ গত 26 জানুয়ারি বিএসএফ এর গুলিতে আহত হন এক কৃষক। যদিও সীমান্তে বাড়াবাড়ি না করতে প্রতিশ্রুতি দিয়েও তা মানছে না বিএসএফ, তারপরও সবাইকে শান্ত থাকার আহ্বান বিজিবির। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। সম্প্রতি সীমান্তে নানা ইস্যুতে ঘটছে একের পর এক হতাহতের ঘটনা। টানাপোড়েন বাড়ছে দুদেশের সম্পর্কের মাঝে। কাঁটাতারের বেড়া নির্মাণ ও ফসল কাটাকে ঘিরে সংঘর্ষ বাধে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে। দুদফা বিজিবি, বিএসএফ ও সাধারণ নাগরিকদের মাঝে উত্তেজনার পর বেড়েছে আহতের ঘটনা। গেল 11 জানুয়ারি আজমতপুর ও 25 জানুয়ারি তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে শহীদুল, মিজানুর ও হাবিল নামে 3 যুবক। বিজিবির নিরাপত্তা থাকলেও হামলার শঙ্কায় ঠিকমতো মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা। ভয়ে আছে কৃষকরা, মাঠে যেতে পারছে না, জমিতে যেতে পারছে না। বিএ সাহেবেরা তাদের গ্রামবাসীর লোকজনকে নিয়ে বম, গ্যাস ইত্যাদি বাংলাদেশের মধ্যে ঢুকে তাড়াও করে গাছ ক্ষয়ক্ষতি করেছে, গাছ ফসল পানি ক্ষয়ক্ষতি করেছে, রসুন গালা নষ্ট করছে, পেঁয়াজ নষ্ট করছে। মানুষ এখনো ভয়ে যেতে পারছে না। ভয়ের জন্য বিএসএফ সবসময় এটা ওটা করছে, বাংলাদেশে বিজেপি কিছুই বলছে না। সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে কূটনৈতিকভাবে দ্রুত সমাধানের পরামর্শ সচেতন নাগরিক, সংগঠক ও মানবাধিকার কর্মীদের। আমাদের সরকারকে দাবি জানাবো তারা আন্তর্জাতিকভাবে এই ধরনের দুর্বৃত্তায়ন, এই ধরনের বেহায়াপনা, এই ধরনের আন্তর্জাতিক লঙ্ঘনের যেন বিচারের জন্য তারা দাবি দেওয়া যায়। শুধুমাত্র দুটা কথা বলে মানুষকে ভোটের রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসুক। যে গরিবের প্রতি জমিদারের যেমন অত্যাচার বহুবার আমরা লক্ষ্য করেছি, তারা সীমান্ত এলাকায় আমাদের প্রতি নির্যাতন করেছে। এই নির্যাতনটি সীমান্ত আইন অনুযায়ী আন্তর্জাতিক সংস্থার কাছেও আমাদের দাবি করা উচিত। এই আইন মেনে আমাদের সবার পথ চলা উচিত। উভয় সরকারের একটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের শত শত বছরের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা বজায় রাখতে হবে, কারণ আমাদের উভয় রাষ্ট্রের উপরে নির্ভরশীল। এদিকে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে বাংলাদেশের নাগরিকদের ধৈর্য ধরার পরামর্শ দেন বিজিবি। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে। চাঁপাইনবাবগঞ্জে 179.3 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে অরক্ষিত সীমান্ত রয়েছে প্রায় 53 কিলোমিটার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। ফেব্রুয়ারি মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের কথা থাকলেও অতিথি জটিলতায় তা পিছিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অতিথি হিসেবে চান না শিক্ষার্থীরা। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কাজী শাহেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2023 সালের নভেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে গেল বছরের 28 নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু 5 আগস্ট সরকার পতন ও বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসায় সম্ভব হয়নি সমাবর্তন আয়োজন।
এবার 17 ফেব্রুয়ারি সমাবর্তনের প্রাথমিক দিনক্ষণ নির্ধারণ করা হলেও কে অতিথি হবেন তা নিশ্চিত করা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি, প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে মেনে নেবেন না তারা। রাষ্ট্রপতিকে তো অবশ্যই শিক্ষার্থীরা আমার মনে হয় না যে অ্যাকসেপ্ট করবে, শহীদের রক্তের উপর দিয়ে তাকে অ্যাকসেপ্ট করবে। জনপ্রিয় একজন মানুষকে আনতে হবে এবং এই অভাবটা পূরণ করতে একমাত্র ডক্টর ইউনূস স্যারই পারবেন। এই সমাবর্তন করার থেকে ইম্পর্টেন্ট সমাবর্তন কতটুকু গ্রহণযোগ্য হবে। আমরা চাচ্ছি না যে কোনো অবস্থাতেই গত সরকারের নিয়োগপ্রাপ্ত যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি কোনোভাবে আমাদের সমাবর্তনে আসুক। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীদের মনোবল ধরে রাখতে নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান জরুরি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আয়োজনটি বিতর্কমুক্ত রাখতে উদ্যোগী হবে এমন প্রত্যাশা তাদের। অনার্স মাস্টার সম্পূর্ণ হওয়ার পরে প্রত্যেকে চায় একটা আনুষ্ঠানিকভাবে তার স্বীকৃতিটা নিতে। ভার্সিটিতে আসলে ভর্তি হওয়ার সবারই একটা স্বপ্ন থাকে যে ওই কালো ক্যাপ আর কালো গাউন পরে একদিন ওই কালো টুপি উড়িয়ে দেওয়ার। তো এটা আসলে আমরাও চাই। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যায়, কেউ বিদেশে চলে যায়, কেউ বা দূরে অবস্থান করে, কিন্তু সমাবর্তনটা যদি পড়াশোনা শেষ মুহূর্তেই হয় তাহলে প্রতিটা শিক্ষার্থী এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে। সিনিয়র জুনিয়র যে একটা মিলন মেলা যে হয় সেটা বিশ্ববিদ্যালয়ে হোক, এটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য যেরকম জরুরি, এটা আসলে কি বলবো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনেক বড় পাওয়া। উপাচার্য বলছেন, সমাবর্তন সফল করতে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার দেয়া সময়েই হবে বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন। আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি, উনিও আসতে রাজি হয়েছেন। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাচ্ছি যে আমরা প্রধান উপদেষ্টা ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। উনি যদি না আসতে পারেন সেখানটা আমাদের শিক্ষা উপদেষ্টাই আসবেন। তো এই জন্য এই জটিলতার কারণে আমাদের ডেটটা হয়তো 17 তারিখে হচ্ছে না আর কি। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সবশেষ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় 2019 সালের 30 নভেম্বর। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জয়পুরহাটে চলছে তারুণ্যের উৎসব। এ নিয়ে আয়োজনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, কেমন চলছে তারুণ্যের উৎসব, কি কি থাকছে আয়োজনে? ধন্যবাদ ডানা। আমি এখন দাঁড়িয়ে আছি কালাই মহিলা সরকারি কলেজে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে 51 দিনের তারুণ্যের উৎসব হচ্ছে। এই উৎসব উপলক্ষে জয়পুরহাটের উপজেলা প্রশাসন কিন্তু প্রত্যেকটি উপজেলা প্রশাসনই কিন্তু এই তারুণ্যের উৎসবে যে পিঠা মেলা, তারপরে আপনার বই মেলা, আজকে কিন্তু পিঠা মেলা এবং বই মেলা উদ্বোধন হলো। পাশাপাশি কিন্তু 51 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে আর কি। তো এখানে আজকে কিছুক্ষণ আগে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার উনি উদ্বোধন করলেন। তার কাছে আমি জানতে চাইবো যে আসলে আপনাদের এই 51 দিন ব্যাপী তারুণ্যের উৎসবে কি কি মানে কর্মসূচি আছে, আজকে কি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে? তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আমরা প্রথম 30 ডিসেম্বর বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এটি পালন করছি। এর মধ্যে আমাদের ছেলে মেয়েদের ইউনিয়ন পর্যায়ে কর্মশালা ছিল, খেলাধুলার প্রতিযোগিতা ছিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল, চিত্রকর্মের প্রতিযোগিতা ছিল। সর্বশেষ আজকে আমরা তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বই মেলা এবং পিঠা উৎসব, একই সাথে দুইটি মেলার উদ্বোধন আমরা করেছি। এখানে প্রায় 9টি পিঠার স্টল রয়েছে এবং 8টি বিভিন্ন পাঠাগার এবং এমনকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে বইয়ের স্টল রয়েছে। আমরা আশা করছি এই বই মেলায় আমাদের শিশু কিশোর যারা আছে তারা এসে বইয়ের প্রতি আগ্রহ হবে। আর পিঠার যে মেলা আমাদের রয়েছে, এই পিঠা উৎসবের মাধ্যমে আমাদের যে সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, সেটির চর্চা আমরা করতে পারবো। আর কি কি কর্মসূচি আছে? 19 তারিখ যেহেতু 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই বই মেলা এবং পিঠা উৎসবের পরে আমাদের বাচ্চাদেরকে নিয়ে বিতর্ক উৎসব রয়েছে। আমরা আশা করছি এই বিতর্ক উৎসবে আমাদের উপজেলার যে 54টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করবে এবং মাধ্যমিক পর্যায়ের প্রায় 46টি বিদ্যালয় এবং 5টি যে কলেজ রয়েছে সেই শিশুরাও বিতর্ক প্রশিক্ষণ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রায় পিঠা উৎসবে কিন্তু দেখছেন যে উপচে পড়া ভিড় এবং মোটামুটি কিন্তু উদ্বোধনের আগামীকাল পর্যন্ত পিঠা উৎসব চলবে। তো একটু আপনাদের কত প্রকার পিঠা আপনারা বানিয়েছেন? আমাদের এখানে 65 পিঠা। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে পিঠা উৎসব নিয়ে এই কালাই উপজেলা যে তারুণ্যের উৎসব এবং পিঠা উৎসব বইমেলা থেকে সর্বশেষ। রেজা, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।
এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টঙ্গী তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জুমার জামায়াতে দেশ বিদেশের লাখো মুসল্লির ঢল। সারা দেশের সড়ক দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি। রংপুরে নিহত 5, কুষ্টিয়ায় ট্রাক চাপায় মৃত্যু অটোরিকশার 2 যাত্রীর। সামনের বর্ষা জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না চট্টগ্রামবাসী। বিগত সরকার লুটপাটের কারণে মিলছে না প্রকল্পের সুফল। কাল থেকে বন্ধ হচ্ছে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ। আজ ছিল মৌসুমের শেষ যাত্রা, সময় বাড়ানোর দাবি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।